প্রশ্ন এড়ালে তো চলবে না। এখন তো অবস্থানটা এরকম হচ্ছে, আমি কিছুদিন আগেই 3-4 দিন আগে দেখেছি এই হারাং সেতুর সামনে গিয়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা যাচ্ছেন, কথা বলছেন, শুটিং জোন, মোবাইল জোন, ডিজিটাল। আজকের দিনে যার যার নিজের বক্তব্য দিচ্ছেন, একজন দিলেন 15 দিনের ভিতরে সেতু হয়ে যাবে, সেতু 15 দিন হবে না। আজকের দিনে বর্তমান সরকার বলছে when government says we are happy, we are happy, কারণ গভর্নমেন্ট তো নিজেই বলছে তোমরা সবাই খুশি আছো তো, আমরা কিন্তু খুশি, তো বাস খুশি। না হলে বরাক ভ্যালি বা ব্রহ্মপুত্র ভ্যালি বা ভারতবর্ষের কোনোখানে ত্রাণ শিবিরে কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো আমলা আসে, সেখানে ফল ছিটানো হয়। আপনি বলছেন সুপারি সিন্ডিকেট এই বন্ধ করব, আপনি বলছেন লাইম সিন্ডিকেট বন্ধ করব, আপনি বলছেন পাথর সিন্ডিকেট বন্ধ করব, অথচ আপনাদেরই মতো একজন সাংবাদিক মুলিন যখন মারা যায় বিটিএন এর, সেই সময় সেই খানে যে ডাম্পার দিয়ে সে তার নিজের প্রাণ হারিয়েছিল শিলচর তারাপুর ল কলেজের সামনে, সেই সময় থেকে বলা হয়েছে 10টার পর 11টার পর কোনো ডাম্পার চলবে না। অথচ আজকের দিনে রাত্রে বেরোলে বোঝা যায় রাস্তায় কি পরিমাণ ডাম্পার চলছে। এবং প্রিন্সিপাল হচ্ছে আজকের দিনে সবচাইতে বড় কথা, যে কারণ বিভিন্ন দল সংগঠন প্রত্যেক ক্ষেত্রেই আজকের দিনে আদর্শ প্রিন্সিপালস নিয়ে কাজ খুব কম হচ্ছে প্রত্যেক দলেই, টু বি ভেরি অনেস্ট। অটোমেটিক্যালি, কারণ আজকে কংগ্রেস দল 128-30 বছরের দল, ভারতবর্ষে স্বাধীনতা কংগ্রেসের দ্বারা এসছে, তো সেখানে আমার নতুন করে কিছু বোঝাবার নেই। আমি সেটাই বলছি, দল যদি আপনাকে প্রেসিডেন্টের এই যে দায়িত্ব যদি আবারও দেয়, আপনি সেটা গ্রহণ করবেন, যেটা আপনার কথা থেকে বুঝতে পারবেন। সবাই যে যা করে, যদি ওই ফটোটা ওঠার সময় ওদিকটাই তাকায়, কি দিচ্ছি কাকে দিচ্ছি, তখন তো মেয়র হয়ে যাবে। কোনো চিন্তাই নেই যে শিলচরের কাউন্সিলর ইলেকশনে দাঁড়াবার বা সেই ধরনের পার্টিসিপেট করার। জল যেগুলো আসছে সেগুলো খাওয়ার অবস্থা থেকে স্নান করার অবস্থা। অসাধ্যকে সাধ্য করেন বরাকের এক দম্পতি, যিনি আবার রাজনীতির ময়দানেও খুব সুপরিচিত ব্যক্তি, শিলচরের এক সফল ব্যবসায়ী, সর্বোপরি একজন এক্স চেয়ারম্যান শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড, তমালকান্তি বণিক এবং ওনার সহধর্মিনী শম্পা বণিক বিগত 25 মে 2025 ইংরাজিতে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের বেস ক্যাম্প আরোহণ করে নজির গড়েন। আমরা আজ ওনার মাউন্ট এভারেস্ট অভিযান ও রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। তার পূর্বেই ওনাকে আমাদের এই অনুষ্ঠানে জানাই স্বাগত। নমস্কার, নমস্কার বাতায়নকেও, সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। তাহলে এবার আমরা ওনার থেকে জানতে চাইবো যে ওনাদের এই যে অভিযান, এই অভিযানের মূল প্রেরণা কি ছিল? আসলে বিষয়টা এরকম ছিল, আমরা 2023-এ আমরা চারধাম যাত্রা করি, তারপরে সে বছরই আমরা অমরনাথের যাত্রাটাও করি। দুটোই আমরা ট্রেকিং করে করেছিলাম। এবং সেই সময় থেকে যেহেতু চারধাম যাত্রা একটা স্পিরিচুয়াল ট্রেকিং ছিল, আর সেম ওয়াইজ তার ঠিক 1 মাস পর যখন 2023-তে অমরনাথের জন্য যাত্রা শুরু হয়, আমরা জুলাই মাসে সে সময় চিন্তা করে আমরা সেই অমরনাথেও গেছিলাম। সেটাও 3 দিনের ট্রেক ছিল। তো দুটো জার্নিতেই একটু স্পিরিচুয়াল মনোভাব নিয়ে আমরা ট্রেকিংটা করেছিলাম। তখন থেকেই যখন আমরা ফিরে আসি, আমরা দুজনে মিলেই চিন্তা করলাম যে এমন কোনোখানে ট্র্যাক করা যায় যেটা বেশ আমাদের এদিককার লোকরাও ট্র্যাক করেনি, তার সাথে কিছুটা ইট উড বি অ্যান এক্সপিডিশন অফ ডিফারেন্ট কাইন্ড। আচ্ছা, তো সেই হিসেবে আমরা বেছে নিলাম মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পকে। এবং আমার জানা মতে বরাক ভ্যালিতে পয়লাপুর থেকে আমাদেরই চেনাশোনা ও অনির্বাণ বলে ও এই যাত্রাটা করেছিল। এবং আমাদেরই এখানে আর্চি বলে আরেকজন আছে, যে
বিভিন্ন সময়ে এক্সপ্লোরার ক্লাবের হয়ে ও বিভিন্ন জায়গায় ট্রেকিং করেছে। তো সেই থেকেই আমাদের চিন্তাধারা শুরু। এবং যেহেতু মাউন্ট এভারেস্টের যদি আমরা দেখি, তাহলে মাউন্ট এভারেস্ট এক্সপিডিশন জেনারেলি মে মাসেই হয়, পুরো অল দ্য ইয়ার রাউন্ডে। খালি মে মাসটাতেই মাউন্ট এভারেস্টের সামিট গুলো হয়। আচ্ছা। 11 মাস কিন্তু সামিট হয় না, আচ্ছা। উইন্ডোটা কিন্তু শুধু মে মাসেই থাকে। আর বেস ক্যাম্পে যেতে হলে ওই প্রথম 3 মাস হচ্ছে মার্চ, এপ্রিল, মে, এবং লাস্ট 3 মান্থস হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। কিন্তু ওই প্রথম 3 মাসের সময় গেলে তখন বেস ক্যাম্পে যে মানুষগুলো থাকে যারা সামিট করতে আসে, মাউন্টেনিয়াররা যারা থাকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে থাকে, ওদেরকে সেখানে দেখা যায়। এবং এটাকে আমরা মানে মাউন্টেনিয়ারিং এ বলে যে ওইখানে ইয়েলো সিটি হয়ে যায় সেই সময়। কারণ সব ম্যাক্সিমাম টেন্টস গুলো যেগুলো থাকে সেগুলো ইয়েলো কালারের হয়। তো যখন বেস ক্যাম্পের দিকে তাকানো যায় সেই জায়গায় গিয়ে, সেই জায়গাটায় পুরো ইয়েলো ভাব, একটা মানে বিভিন্ন টেন্ট গুলো থাকে। তারপর মাউন্টেনিয়াররা থাকে যারা সামিট করতে আসে। কারণ আমরা জানি যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হুম। এবং 8,848 মিটার উপরে আছে, টপ অফ দ্য ওয়ার্ল্ড যাকে বলি। আর মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প হচ্ছে 5,364 মিটার। তো আমরা শিলচর শহর বা বরাক উপত্যকায় আছি, যেখানে আমাদের লেভেলটা সি লেভেল থেকে অনলি 22 মিটার হাইট। এখান থেকে আপনি যখন এলিভেশন বা অল্টিটিউডে, হাই অল্টিটিউডে যাবেন, সেটা অল্টিটিউড গিয়ে 5,364 মিটার হয়ে যায়। অটোমেটিক্যালি বিভিন্ন সমস্যা আছে, কিন্তু চেষ্টা করলে সবই হয় আমি বিশ্বাস করি। এবং আমরা সেভাবেই তার জন্য প্রিপারেশন করে এগিয়ে গেছি। তো দেখা যায় যে আমরা নর্থ ইস্টের মধ্যে থেকে বরাক ভ্যালি একটি সমতল জায়গা, হুম। এবং এই জায়গা থেকে আপনাদের যে মনে আসলো যে এই যে আমরা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প আরোহণ করব, এবং এটার প্রস্তুতি কি ধরনের কি ছিল, যেহেতু আমরা আমরা সমতল জায়গায় থাকি? না না, ঠিক আছে। আসলে আমরা আমরা যে জায়গাটা আছি এটাকে ভ্যালি, আমরা জেনারেলি তো এখানে হিলস দেখি, হুম। মাউন্টেন কিন্তু আমরা দেখি না। আচ্ছা। আমরা কিন্তু যে কোনো পাহাড়কেই দেখি, পর্বত শৃঙ্গ কিন্তু না, আমরা না, দেখি না। ঠিক। তো সেই হিসেব দেখতে হলে নেপাল হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র কান্ট্রি যেখানে 8,000 অ্যাবাভ পিকস। ওয়ার্ল্ডে টোটাল 14টা আছে, 14টা পিক আছে, তার মধ্যে 8টাই নেপালে অবস্থিত। যার দরুন পৃথিবীর সব মাউন্টেনিয়ার, বিভিন্ন দেশের মাউন্টেনিয়ার বা ট্রেকিং যারা করে, সবাই তাদের ওই মেক্কা বলে নেপালকে। ধরুন আমি যদি কৃষ্ণ ভক্ত হই, আমি বৃন্দাবনে যাব। Sure. তো আমি সেই হিসেবে যদি আমি একজন শিখ হই, আমি গুরুদুয়ারা। পাঞ্জাবে অমৃতসরে যাওয়ার হুম, চেষ্টা করব। হুম। তো সেই হিসেবে মাউন্টেনিয়ার্সদের মেক্কা বলে নেপাল। এবং সব মাউন্টেনের একটা চিন্তা থাকে, বা ট্রেকিং করে যারা, তাদের চিন্তা থাকে যে নেপালে গিয়ে আমি ট্রেক করব। আচ্ছা। তো সেই থেকেই মনে আসা, এবং সেইটাকেই সামনে রেখে আমরা মোটামুটি ধরুন 2 আড়াই মাস 3 মাস ধরে ফিটনেসের উপর মেইনলি কাজ করতে হয়। এবং রানিংটা মাস্ট, আর হাঁটাটা মাস্ট, যাতে হাই এলিভেশনে গেলে শ্বাসটা না আটকায়, শ্বাসটা না ফুলে। কারণ হাই এলিভেশনে অক্সিজেনটা থিন হয়ে যায়। আর আমরা মাউন্ট এভারেস্ট বা যে কোনো 8,000 পিকে একটা কথা বলা হয় যে 7,900 মিটার যখন এলিভেশন হয়ে যায়, তখন সেটাকে ডেথ জোন বলে। আচ্ছা। কারণ তখন এয়ারটা এতটাই থিন হয় যে মোটামুটি 33% অক্সিজেন থাকে। তো আমাদের বডিতে আজকে এখানে বসে যদি আমরা অক্সিজেন লেভেলটা আমার বডির মাপি, তাহলে যে লেভেলটা পাবো, 5,364 এলিভেশনে যে অক্সিজেন লেভেলটা আমার বডিতে থাকবে, সেটা মোটামুটি কম থাকবে। হুম, অবশ্যই। সেম ওয়াইজ যত উপরে যাব অটোমেটিক, কারণ থিন এয়ার হলে অক্সিজেনটা আমাদের ইনহেল কম হয়। যার দরুন মাউন্ট এভারেস্ট যারা আরোহণ করে, সামিট যারা করে, 4টা বেস ক্যাম্প হয়, সরি 4টা ক্যাম্প হয়। ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4। ক্যাম্প 3 থেকেই ম্যাক্সিমামই অক্সিজেন, সাপ্লিমেন্টারি অক্সিজেন ইউজ করে। তো এই হচ্ছে বিষয়বস্তু, নিজের ফিটনেস প্লাস হাই অল্টিটিউড সিকনেস থেকে এড়ানোর জন্য
যা যা করানো দরকার সেগুলো করতে হয়। এই যে যাত্রা হুম। বা এই অভিযান, কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা হয়েছিল, ঘাত প্রতিঘাত প্রতিকূলতা, এমন কোনো মোমেন্ট বলার মতো? না, বলার মতো চ্যালেঞ্জ। বলতে চ্যালেঞ্জ তো আছেই, চ্যালেঞ্জ তো থাকবেই। কারণ 130 to 140 কিলোমিটার্স এর ট্রেক হয় এটা। তো এটার জন্য আমরা যেমন এখান থেকে রওনা দিয়েছি কাঠমান্ডু থেকে 18 তারিখে আমরা লুকলা পৌঁছেছি। সেদিন থেকেই ট্রেক শুরু হয়ে গেছে এবং 8 নম্বর দিন গিয়ে আমরা বেস ক্যাম্পে পৌঁছেছি। তো যেহেতু প্রত্যেক দিনই এলিভেশন চেঞ্জ হতে থাকে, তো অ্যাক্লামাটাইজও করতে হয় বডিকে তার জন্য। এবং আমাদের মনে আছে যে আমরা লাস্ট যেদিন আমরা মাউন্ট বেস ক্যাম্পে যাব, তার আগের দিন রাত্রিবেলা আমার মিসেস শুতে পারেনি। আচ্ছা। মানে এতটাই অক্সিজেনের প্রবলেম ছিল, হোল নাইট শি ওয়াজ সিটিং ইন দ্য বেড। আর যদিও আমি ঘুমিয়েছিলাম, আচ্ছা, কিন্তু আচ্ছা। মাঝে মধ্যেই উঠছিলাম, শ্বাস নিতে পারছিল না। তো ওইটা ছিল। তারপর রাস্তাগুলো তো টেরেইন ডিফারেন্ট হয়, সব টেরেইন তো সমান থাকে না। আপনি যত উপরে উঠবেন গাছ কমে যাবে, প্রথম বড় গাছ, তারপর ছোট গাছ, বুশেস, তারপর বুশেসও নেই। অটোমেটিক অক্সিজেন নাই। ইনহেল করার ক্যাপাসিটি আপনার বেড়ে যায়, কিন্তু অক্সিজেন আপনি পাচ্ছেন না এয়ারটা থিন হওয়ার কারণে। এবং রাফ টেরেইন হয়, পাথরগুলো থাকে, রাস্তা তো নেই, তার মধ্যেই যেতে হয়, সবাই হাঁটে। এবং মাউন্ট এভারেস্ট যারাই ক্লাইম্ব করবে সবাইকে হেঁটেই সেই বেস ক্যাম্পে যেতে হবে। এটা কিন্তু মানে একটা বিষয় যেটা আমরাও মানে যদিও আমরা যাওয়ার আগে প্রচুর ভিডিও ব্লগস ইউটিউবে দেখেছি। এখানে ইউটিউব দেখলে মনে হয় যে এটা খুব ভেরি ইজি থিং, বাট ইটস ইজি, বাট এটা আমি বলবো মডারেট টু ডিফিকাল্ট ট্র্যাক এটা। আজকে যেটা আমাদের অমরনাথের ক্ষেত্রে হয়েছে, 64-66 কিলোমিটারের ট্রেক ওভারঅল গিয়ে 90 কিলোমিটার মানে গিয়ে দাঁড়ায়। যেমন তপোবন যদি আপনি ট্র্যাক করেন, গঙ্গোত্রী যেটা, তপোবন ট্র্যাক করলে অ্যাপ্রক্সিমেটলি 90 কিলোমিটার, 96 কিলোমিটার ট্র্যাক হয়, কিন্তু এলিভেশনটা কম হয়। এলিভেশন হাই হলে প্রবলেমটা বেশি হয়। তো এলিভেশন কম থাকলে ট্রেকিংটা লম্বা থাকলে ততটা প্রবলেম হয় না, কিন্তু যেহেতু এলিভেশন হাই, অটোমেটিক্যালি ট্র্যাকটা টাফ হয়ে দাঁড়ায়। তার জন্য আগে থেকে কোনো মানে প্রিকশনারি বা কিছু? প্রিকশনারি ধরুন, ওই হাই অল্টিটিউড সিকনেসের জন্য ডায়ামক্স ট্যাবলেট হয়, আচ্ছা। যেটা ক্যারি করতে হয়। এবং যদিও যারা আমরা উই র্যাম্বলার্স বলে একটা অ্যাডভেঞ্চারাস গ্রুপ আছে বা এরকম অনেক টিম হয় যাদের আন্ডারে আপনাকে যেতে হবে, তারা গাইড প্রোভাইড করে, তারা পোর্টার প্রোভাইড করে, ওদের কাছে ফার্স্ট এইডও থাকে। কিন্তু নিজের কিছু প্রিকশন রাখাটা ভালো। তার মধ্যে যেটা হাই অল্টিটিউডের ক্ষেত্রে ডায়মক্সটা ওয়ার্ল্ড ওয়াইড প্রেফার্ড। আর আপনি জল যেটা আমরা খাই, তার ধরুন ওইটা ট্যাবলেট পাওয়া যায়, যেটা আপনি নর্মাল জল নিয়ে যেটা স্ট্রিম ওয়াটার হয়, তা আপনি ভরে 0.5 ঘন্টা ট্যাবলেটটা রাখলে পর অটোমেটিক্যালি ফ্রেশ হয় জল, আপনি খেতে পারবেন। না হলে কি হয়, গ্লেশিয়ার ওয়াটার, যত গ্লেশিয়ারের সামনে থেকে আপনি জলটা নেবেন, জলটা ততটা ভালো হয় না। কিন্তু গ্লেশিয়ারটা ক্রস করে অনেকটা দূর গেলে, যখন নদী থেকে নেবে, মানে স্ট্রিম গুলো আসতে থাকে, তো পাহাড়ি নদী অটোমেটিক্যালি, তো যেখান থেকে উৎপত্তি হয় তার ঠিক পর থেকে, কিছুক্ষণ পর থেকে যদি আপনি নিন, তাহলে জলটা একটু ফ্রেশ পাওয়া যায়। তো সেই হিসেবে, নালে ডায়রিয়া হতে পারে, লুজ মোশন হতে পারে, মানে পেটের গন্ডগোল হতে পারে, যেটা জেনারেলি জলের জন্য হয়ে থাকে। তো এগুলো ধরুন একটু একটু প্রিকশন নিতে হয়, এটা ট্রেকিং এর ক্ষেত্রে জরুরি সব জায়গায়। তারপর আপনার থেকে জানতে চাই, যেহেতু আপনি বরাকলি থেকে গিয়েছেন, তো আপনার এই যে অভিযান থেকে বরাকের তরুণ প্রজন্মকে কোনো ধরনের বার্তা দিতে চান কি, এই আপনার অভিজ্ঞতা থেকে? হ্যাঁ, একটা যেহেতু জিনিস আজকাল। না, হ্যাঁ। আমরা যখন এটার জন্য প্রিপেয়ার করছিলাম, আমরা একটা মাথায় আমাদের ছিল যে উই হ্যাভ টু হ্যাভ সাম মোটিভ ইন ইট। আচ্ছা। কারণ আমরা তো যাবো সেটা ঠিক আছে, কিন্তু আমাদের বার্তাটা কি থাকবে। শিওর। যার দরুন আমি একটা কাস্টমাইজ ফ্ল্যাগ বানাই, ঠিক। যেটা সর্বধর্ম সমন্বয়ের বিভিন্ন তাদের যে আমাদের চিহ্নগুলো হুম, থাকে। হুম, হুম। জুডিজমের একটা চিহ্ন আছে, যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের একটা চিহ্ন আছে, রিলিজিয়াস। রিলিজিয়াস যে সিম্বল গুলো আছে, ওইটা দিয়ে আমি একটা কাস্টমাইজ ফ্ল্যাগ বানাই।
আর দ্বিতীয় বিষয়টা ছিল, যেহেতু পেহেলগাঁওয়ের ঘটনাটা ঘটেছে হুম এবং আমাদের ইন্ডিয়ান সোলজার্স আর্মি বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের দেশের জন্য তারা যেভাবে কাজ করে যাচ্ছে, যার দরুন আমরা আজকে দিতে বসে এখানে কথা বলতে পারছি, তো আমাদের যাত্রা তাদের জন্য ডেডিকেট করব। আচ্ছা। এর জন্য আমরা সেই ফ্ল্যাগটাও সেখানে যেখানে বেস ক্যাম্পে গেছি সেখানটায় আমরা লাগিয়েছি, এবং রিটার্ন আসার সময় ফেরিচি বলে একটা জায়গা আছে, সেখানে যে টি হাউসে আমরা থেকেছি সেখানটায় আমরা ওটা লাগিয়ে দিয়ে এসেছি। আর আমাদের যে ব্যানার আমরা নিয়ে গেছি এবং যাত্রাটাকে, অভিযানটাকে ডেডিকেটেড টু ইন্ডিয়ান সোলজার্স, ওইটা আমরা ছিল ওটার মধ্যে লেখা। তো সেটা আমাদের একটা মোটিভ ছিল। এবং আমি মনে করি যে আমরা যারাই অ্যাডভেঞ্চার লাভার, যারাই বিভিন্ন ধরনের, কেউ মোটরসাইকেল নিয়ে যায়, শিলচর থেকে অনেক গেছে যারা লাদাখ গেছে মোটরসাইকেল, অনেক আছে 3000 4000 কিলোমিটার গাড়ি নিয়ে গেছে। তো দের শুড বি সামথিং, দের শুড বি কিছু একটা বলার যেন কিছু থাকে। কারণ অভিযান যে কোনো হয়, কিন্তু অনেক সময় নিজের জন্য আমরা করি। এবার দিস ইজ সেলফ স্যাটিসফ্যাকশন, Yes. এটা কাউকে বলে বোঝানো যায় না। না, এবং ওটার থেকে প্রাপ্তিটা নিজেরই। কিন্তু ঠিক। আমি এটাই বলবো যে যে যাই করো, হোয়াট এভার ইউ ডু, ইউ শুড হ্যাভ সাম মেসেজ ইন ইট। হুম ইউ শুড গিভ মেসেজ টু দ্য ওয়ার্ল্ড দ্যাট ইউ আর ডুইং ফর দ্য কজ অফ, অর ফর দ্য রিজন অফ দিস। যেমন আমাদের ছিল যে আমরা এই যে সমন্বয়ের বার্তাটা কারণ আজকের দিনে আমরা যদি ঘুরে তাকাই পৃথিবীর সর্বক্ষেত্রে আপনি দেখবেন আহ, আজকে রিসেন্টলি অল জিউইশদেরকে ইসরায়েল থেকে ভাগানো হচ্ছে, যাচ্ছে ছেড়ে। তো আলটিমেটলি দিস ইজ রিলিজিয়ান ফাইট। হুম। তো অটোমেটিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে, কারণ আগে তো আমরা মানুষ, মানুষ। মানুষ হিসাবে বাঁচার জায়গাটা, সেই জায়গাটা তৈরি করাটা আজকের পৃথিবীর জন্য সবচাইতে বড় জিনিস, এটাই ছিল আপনাদের বার্তা উদ্দেশ্য। উদ্দেশ্য। তো যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে আপনার একটা খুব বেশ সুপরিচিতি আছে রাজনীতির ময়দানে, এবার আমরা একটু একটু জানতে চাই রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে বর্তমান অবস্থা বরাক উপত্যকা, সেটা আপনি অবগত আছেন নিশ্চয়। বরাক উপত্যকার মানে যাতায়াত ব্যবস্থা আজকের দিনে যে পর্যায়ে, তা কতটুকু কি আপনার হিসাবে বা দেখুন, 2014 সনে ভারতবর্ষে বর্তমান সরকার আসে, এবং 2014তেই 16তে নিশ্চয়ই আমাদের আসামেও সেই সরকার আসে, সেই সময় বিজেপি সরকার? বিজেপি ঠিক। সরকার। এবং ওরা সবসময় বলতো আমরা ডাবল ইঞ্জিন সরকার, হুম এবং আজ অব্দি বলেই যাচ্ছে হুম সবকা সাথ সবকা বিকাশ, বিভিন্ন মন্ত্র মানুষকে দিয়ে যাচ্ছে, কথাবার্তা বলে যাচ্ছে। হুম। স্বপ্ন দেখানোটা বড় সোজা, আচ্ছা। স্বপ্নকে সফল করা কিন্তু অনেক কঠিন। ঠিক। এবং আমি মনে করি যে বরাক উপত্যকায় যে হিসাবে স্বপ্ন তারা দেখিয়েছেন, আমরা যদি পেছন দিকে তাকাই যে যোগাযোগের ক্ষেত্রে হুম আজকের দিনে 2025 সনে দাঁড়িয়ে প্রায় 4 আর 5 9 বছর, প্রায় 10 11 বছর হুম হয়ে গেল। আমি যদি জিজ্ঞেস করি যে যোগাযোগের ক্ষেত্রে কি উন্নতি হয়েছে হুম বরাক উপত্যকার সঙ্গে ব্রহ্মপুত্র ভ্যালির, হুম। বলবো কিছুই না। কারণ আচ্ছা। আজকের দিনে এই মুহূর্তে যদি আমরা দেখি, হাফলং রোড ছাড়া আমরা তো এদিকে যেতেই পারবো না। আজকের দিনে হারাং ব্রিজ শেষ, শেষ। গেমন সেতু শেষ। শেষ। আজকের দিনে আমি যেহেতু বাই প্রফেশন, বাই অকুপেশন এ বিজনেসম্যান, আজকের দিনে গুয়াহাটি থেকে যদি কোনো মাল আসতে হয়, যে মালের ভাড়া হয়তো 2.5 টাকা 3 টাকা পার কেজি হতো, সেটা আজকে 5 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা। যে মালটা আমি হয়তো দুদিনে পেতাম, হুম সেটা আমার লাগছে 15 দিন। এখন প্রশ্ন হচ্ছে, আজকের দিনে কোনো রোগী হুম হুম। যদি কিছু হয়,
যাবে কোন দিকে? হাফলং হয়, মহাসড়ক হয়, হুম। মহাসড়কের রাস্তার অবস্থানটা কোথায় আজকের দিনে? দৈন্য দশা। জন্য দশা। মানুষ 1000, 2000, 5000 লরি সেখানটায় দাঁড়িয়ে। সেই জায়গা থেকে সেই স্বপ্ন তো দেখানো হয়েছে, কিন্তু স্বপ্ন বাস্তবায়িত কোথায় হবে? এর দায়ভার তো কাউকে নিতে হবে। Sure. এবার দায়ভার নেওয়ার জন্য আপনি যদি প্রশ্নই ছুটতে আমাকে না দেন, অর্থাৎ আমি প্রশ্ন কাকে করব? প্রশ্ন তো তাকেই করব যে আমাকে উত্তর দিতে পারবে। আজকের দিনে এসে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই রাস্তার এই অবস্থা কেন, আমি তো উত্তর দিতে পারবো না। না। কারণ আমি প্রশ্ন করতে পারবো বর্তমানে যে বসা আছে, যে এই রাস্তা কেন হলো না, এই রাস্তার অবস্থাটা কেন এরকম। আমি তো বর্তমান সরকারকে জিজ্ঞেস করবো। যদি আমাদের সরকার থাকতো, মানুষ এসে, জনসাধারণ এসে আমাদেরকে জিজ্ঞেস করতো, তার উত্তর তো আমাকে দিতে হবে। এটাই আমি মনে করি। আমাদের সরকার বলতে কাকে বুঝাচ্ছে? আমি কংগ্রেস সরকার বলছি। আচ্ছা। যে যে যখন পাওয়ারে থাকবে প্রশ্ন তো তার দিকেই আসবে, Sure. প্রশ্ন এড়ালে তো চলবে না। না। এখন তো অবস্থানটা এরকম হচ্ছে, আমি কিছুদিন আগেই 3-4 দিন আগে দেখেছি এই হারাং সেতুর সামনে গিয়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা যাচ্ছেন, কথা বলছেন, শুটিং জোন, মোবাইল জোন, ডিজিটাল আজকের দিনে যার যার নিজের বক্তব্য দিচ্ছেন। একজন দিলেন 15 দিনের ভিতরে সেতু হয়ে যাবে, সেতু 15 দিন হবে না। 15 দিন হবে সম্ভব? ওনারা বলছেন। ও বলছেন, মানুষ শুনছে, আমরা দেখছি। এবার এই যে জিনিসগুলো প্র্যাকটিক্যালি ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ম্যানার, আমরা কেউ ভাবছি না। কারণ একটা কথা কি, আসলে বর্তমান সরকার তো এমন অবস্থায় আছে, এবং মানে কিছু ক্ষেত্রে আহ, দায়ভার অপোজিশনকেও নিতে হয়, কারণ সেইভাবে অপোজিশন তৈরি হচ্ছে না। হুম। আজকের দিনে বর্তমান সরকার বলছে when government says we are happy, we are happy, কারণ গভর্নমেন্ট তো নিজেই বলছে তোমরা সবাই খুশি আছো তো, আমরা কিন্তু খুশি, তো বাস খুশি। না হলে বরাক ভ্যালি বা ব্রহ্মপুত্র ভ্যালি বা ভারতবর্ষের কোনোখানে ত্রাণ শিবিরে কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো আমলা আসে, সেখানে ফুল ছিটানো হয়। হোয়াট এ ক্রেজিনেস! ত্রাণ শিবিরে আসছে যারা ত্রাণের জন্য বসা, যারা নিজের বাড়ি ঘর ছেড়ে সেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, তাদের ক্যাডাররা সেখানে গিয়ে ফুল ছিটাচ্ছে তাদের সিএম। দেখতে হচ্ছে বর্তমানে। যেহেতু আপনি বলেছেন যে ওনারা বর্তমান যে রুলিং গভর্নমেন্ট মানুষদেরকে স্বপ্ন দেখাচ্ছে, বিভিন্ন মন্ত্র দিচ্ছে। তো এখানে একটা কথা আমার মনে আসলো যে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে স্বপ্ন যদি দেখার হয় তাহলে দিনের বেলা দেখো, রাত্রে দেখবে না। এই কথাটা আজকের দিনে বরাকবিলির মানে যারা জনগণ তাদের ক্ষেত্রে কতটুকু মানে সামঞ্জস্য বা অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল তো 100%। কারণ যেভাবে তারা কথা বলছে, আপনি রাত্রিবেলা তার থেকে উল্টোটা হচ্ছে। আপনি বলছেন সুপারি সিন্ডিকেট এই বন্ধ করব, আপনি বলছেন লাইম সিন্ডিকেট বন্ধ করব, আপনি বলছেন পাথর সিন্ডিকেট বন্ধ করব, অথচ আপনাদেরই মতো একজন সাংবাদিক মুলিন যখন মারা যায় বিটিএন এর, সেই সময় সেই খানে যে ডাম্পার দিয়ে সে তার নিজের প্রাণ হারিয়েছিল শিলচর তারাপুর ল কলেজের সামনে, সেই সময় থেকে বলা হয়েছে 10টার পর 11টার পর কোনো ডাম্পার চলবে না। অথচ আজকের দিনে রাত্রে বেরোলে বোঝা যায় রাস্তায় কি পরিমাণ ডাম্পার চলছে। সেটা অনেক কিছুই কথা, যেগুলো প্রকাশ্যে বলা বা না বলা আজকের দিনে দুর্বার হয়ে দাঁড়িয়েছে। কারণ এমন ভাবে প্রেসার করছে, যারা সত্যিটা বলবে তাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। আপনি ফেসবুকে একটা কথা লিখবেন, সেটা আপনার আয়ত্তে আপনি লিখবেন, কারণ ইউ হ্যাভ দ্য রাইট টু স্পিচ। তো সেই লেখাটা আপনি লিখবেন, তার জন্য আপনাকে চিন্তা করতে হচ্ছে যে আমি যে লিখবো তার এগেনস্টে প্রশাসন থেকে বা কোনো ভাব থেকে আমার পেছনে না কিছু করে দেয়, লাগিয়ে দেয়।
ডর কা রাজনীতি একটা কথা বলে, কথায় আছে ডর কা রাজনীতি। এই যে আজকের দিনে ভয়ের রাজনীতিটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে এক আম জনতা হিসাবে একজন মানুষ আজকের দিনে ভয় ভীতি নিয়ে সে তার জীবন বহন করছে। আর মধ্যবিত্তের কথা বলে লাভ নেই, কারণ মধ্যবিত্তকে বর্তমান সরকার সাপ্রেস করে দিয়েছে। মধ্যবিত্তে তুমি তোমার কাজটাই করো, জিনিসের দাম আগুন, যে জিনিসের দাম বা যে প্রয়োজনীয় জিনিস আপনার মাসিক খরচা হতো আগে, সেটা ডাবল গিয়ে দাঁড়িয়ে গেছে। বর্তমানে যেহেতু রাস্তা বন্ধ, যাতায়াত ব্যবস্থা একেবারে মানে বিধ্বংসের পথে, তো এই ব্যাপারে কি বলবেন? আজকে বরাকের বাজারে জিনিসপত্রের দাম বলুন আগুন বা ছোঁয়া, কতটা প্রভাব কি পড়ছে, একজন ব্যবসায়ী হিসেবে কি বলতে চান? আগুন ছোঁয়া আগে। কারণ মানুষের সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে খাদ্য। আপনি বাজারে গেলে বুঝতে পারবেন শিলচর ফাটক বাজারের অবস্থা কি, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, নর্মাল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গেছে। আমরা এখানে দেখেছি, পেপারে নিউজ এসছে, আমরা তো পেপারও দেখি, পেপারে নিউজ এসছে যেদিন আমাদের এখানে আমাদের আহ, সাহেব এসে গেলেন, আমি সাহেব একজনকে বলছি, আচ্ছা, আসামের যিনি এখন বর্তমানের রাজা, আচ্ছা। সাহেব এসে গেলেন, সাহেব এখানে ত্রাণ শিবিরে এলেন এবং শিলচরের প্রচুর এবং বরাক উপত্যকার প্রচুর মানুষ উনার ফান্ডে দিলেন, এবং দেখলাম পরের দিন সেখানে আলুর দাম 5 টাকা করে বেড়ে গেল, অন্য সামগ্রীর দাম 10 টাকা করে বেড়ে গেল। আমার দু একজন বন্ধু বান্ধব আছে যাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের অ্যাসোসিয়েশন থেকে উনার রিলিফ ফান্ডে যে দেওয়া হলো বিষয়বস্তুটা কি, বলে বিষয়বস্তুটা এরকম যে ওটা আমরা পারমিট নিয়েছি যাতে দুদিন ওজনটা একটু বাড়িয়ে, দামটা একটু বাড়িয়ে বিক্রি করা যায়। মানে সরকার থেকে পারমিশন নেওয়া হয়েছে। মানে না, এটা মানে কি বলবো, এটাকে বলা যেতে পারে যে দাম বাড়লো, এবার ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, দুদিন রেড হবে না। সেটা অনেকে বোঝে, অনেকে বুঝেও না বুঝার ভান করে। দেখছি, দেখতে হবে, তার আম জনতা। তারপরও দেখা যাচ্ছে নানা গণমাধ্যমে পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে, নিশ্চয় আপনিও অবগত আছেন, বর্তমানে যে হারাং সেতু যে বিধ্বংস হয়ে আছে, এবং এখানে দুইটি ওভারলোডেড ট্রাক ছিল যেগুলো ছিল লাইমস্টোন বোঝাই। হুম। এ ব্যাপারে আপনার কি মতামত? মূল দে- কারণ কি হতে পারে, যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে লাইমস্টোন সিন্ডিকেট, এবং যেখানে দুইটা গাড়ি পতিত অবস্থায় আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিল, এবং সেই গাড়িগুলো ছিল লাইমস্টোন বোঝাই ট্রিপার, ওভারলোডেড। আপনার হিসাবে কি কি দেখুন, বলতে চান, আপনার হারাং মতামত? হারাং সেতু মাস দেড়েক আগে ঠিকঠাক হয়েছে, হুম, অ্যাপ্রক্সিমেটলি 1,40,00,000 হুম, অ্যাপ্রক্সিমেটলি। একটা ব্রিজ 1-1.5 মাস আগে 1,40,00,000 খরচ করে সেটাকে মেরামতি করা হলো, হুম, এবং ঠিক তার মাস দেড়েকের মধ্যে ব্রিজটা ভেঙে পড়ল। নিশ্চয়ই তার একটা ওয়েট লিমিট ছিল, হুম, যে যে শিওর। ট্রাকগুলো যাবে বা যে বাহনগুলো যাবে এই ওয়েটের উপরে সেটা উঠতে পারবে না। এবার যে ট্রিপার গুলো ছিল, যে ট্রিপার গুলোতে মাল বোঝাই ছিল, নিশ্চয়ই হয়তো 30 টন বা 35 টন বা 28 টন বা 20 টন, কিছু একটা তো হবে, ব্রিজের ক্যাপাসিটিও কিছু একটা হবে। এই দায়ভারটা কে নেবে? ইজ ইট কন্ট্রাক্টরস ফল্ট? ইজ ইট দ্য ড্রাইভার্স ফল্ট? ফল্ট আর দায়ভারটা কেউ তো নিতে হবে তো। সেটাই আপনাকে আপনার মতামতে এবার কি? দায়ভার আমি মনে করি, যেটা মনে হয়, উভয় পক্ষকেই নেওয়া উচিত। আজকে আমি যদি 28 টন লিখি এখানটায়, এটা কি সত্যি অর্থে 28 টন না 25 টন ক্যাপাসিটি? আর আমি যে লরিওয়ালা, লরি চালক, আমি 30 টন লিখলাম কাগজে আর 35 টন আমার গাড়িতে, তো সেই দুটো জিনিসই দুদিক থেকে দেখতে হবে। এবার লরি চালক কি করবে?
যদি সিন্ডিকেট বা যাই বলুন বা যারই লরি হোক, যার মালিকেরই করে থাকুক, সে যদি বলে যে না তুমি এর থেকে কম মাল আনলে তো তোমাকে আমি দেব না, আরো কিছু করার নেই। কারণ ইটস এ টোটাল চেইন অফ থিংস। একটা চেইন পুল করতে গেলে তার যেরকম স্ক্রু গুলো সবগুলোতেই লাগানো থাকতে হবে। একটা চেইনের একটা স্ক্রু বের হয়ে গেলে চেইনটা খুলে যাবে। এই পুরো চেইনটা তো সেই হিসেবে আছে বলেই এই ঘটনাটা ঘটেছে। চেইনের কোনো একটা স্ক্রু খোলা থাকতো তাহলে এটা হতো না। ইটস এ চেইন। কারণ এই চেইনটার মধ্যে একটা স্ক্রু যদি খোলা থাকতো আরামসে তো এটা হতো না। হয়তো ধরুন একটা কথার কথায় ট্রাকে মাল বোঝাই আছে, হওয়ার কথা 30 টন, 35 টন আছে। চেকিং করার ডিউটি কার? প্রশাসনের। চেকিং ছেড়ে দিলাম, যদি সেখানে 28 টন থাকতো, প্রশাসন চেকিং নাও করতো, সেটা কিন্তু পেরিয়ে যেত। অথবা যে ব্রিজটা 28 টন লেখা আছে সেটা যদি 25 টন হতো, আর আমার মাল যদি 22 টন থাকতো, তাহলে হারাংসেতু পড়তো না। তার মানে কোথাও সেই যে চেনটার মধ্যে রোলিং চলছে। সেখানে একটু দেখার বিষয় হচ্ছে থানা। নিশ্চয়ই। প্রশাসন বলতে কাকে বোঝায়? এটাই। প্রশাসন কার দ্বারা চালিত? এটা চালিত হচ্ছে তো। তো সেই জিনিসগুলো তো মানে ওই যে আমরা বলি না, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। হুম। তো এই যে বিষয়টা, তো এগুলো তো সব রিয়াকশন হচ্ছে তো। একটা ওই যে বললাম একটা স্ক্রু খোলা থাকলে কিন্তু আজকে এই জিনিসটা ঘটতো না। 28-এর জায়গায় যদি 30 টন থাকতো আর মালটা যদি 28 টন থাকতো, তাহলে বৃষ্টিটা পড়তো না। আমরা যতটুকু জানি লাইমস্টোন মানে লাইমস্টোন এগুলো হচ্ছে মাইন্স অ্যান্ড মিনারেল ডিপার্টমেন্টের আওতাধীন, এবং আমাদের বরাক উপত্যকার সন্তানই হচ্ছেন এই মাইন্স অ্যান্ড মিনারেল ডিপার্টমেন্টের মন্ত্রী। তারপরও বরাকে এই ধরনের ঘটনা ঘটছে। নানা গণমাধ্যমে আমরা আগে বলেছি যে সেটা সিন্ডিকেটের বলেই পত্রপত্রিকায় বের হচ্ছে, সেটা আমার মুখের কথা নয়, হয়তো আপনি অবগত আছেন। বিষয়টা শুধু হারাং সেতু না, বিষয়টা হারাং সেতু আজকে একটা ঘটনা ঘটেছে যার দরুন এত কথাবার্তা হচ্ছে। বিষয়টা হচ্ছে মাইন্স এন্ড মিনারেলস। আমাদের উপত্যকায় মাইন্স এন্ড মিনারেলস এর যে ভান্ডার বা যাই বলুন, এই টোটাল বিষয়টা যদি আমরা পর্যবেক্ষণ করি, হুম, হুম। আমাদের এখানকার মানুষ কিন্তু সেগুলো বিষয়ে বেশি অবগত না, আচ্ছা। বিশেষ খবরও রাখে না। রাত্রিবেলা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, পাথর বোঝাই লরি যাচ্ছে, যাচ্ছে, আমরা দেখছি যাচ্ছে, কাজ হচ্ছে, নিচ্ছে, যাচ্ছে। অনেক রাত্রি অনেক গাড়ি মিজোরামও যাচ্ছে, আমরা দেখছি। পাথর বোঝাই গাড়ি, বালু বোঝাই গাড়ি আপনার সুতারকান্দি হয়ে যাচ্ছে, মেঘালয় থেকেও আসছে, হচ্ছে। একজন মন্ত্রী হিসেবে আমার মতে মনে হয় যে এই জিনিসগুলো আরো বেশি, যাতে বরাক উপত্যকার মানুষের কাজে আসে। কাজে আসে বলতে তার রেভিনিউ দিয়ে বরাক উপত্যকার উন্নয়ন হয়, সেই জিনিসটাকে ভাবা দরকার। নাকি নিজের বা ধরুন তাদের যারা সঙ্গে জড়িত আছে, কারণ এখানে শিলচরে বা বরাকভ্যালিতে অনেক মানুষ আছে যারা আহ, আপনিও জানেন নাম, অনেকেই জানে, যারা এই বিজনেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং কি পরিমাণ গাড়ি যাচ্ছে, কি পরিমাণ তার রাজস্ব হারাচ্ছে গভর্নমেন্ট, সবাই জানে। এবং শুধু তো আর এদিক নয়, আপনি কুম্বিগ্রাম সাইডে আছে, মালিডোর আছে, দামচড়া আছে, আমাদের বিভিন্ন জায়গা রয়েছে, আরো ফাঁড়ি রাস্তাগুলো রয়েছে যেখান থেকে প্রচুর পাথর উঠছে, বালু উঠছে, যেগুলো রাজস্ব কিন্তু আমাদের সরকার হারাচ্ছে, যেগুলো জিনিস কিন্তু চোখে আনা খুবই দরকার। এবং আমি মনে করি যে বর্তমান সরকার এবং আমাদের যিনি এখানকার সুসন্তান, যিনি মন্ত্রী হয়েছেন,
এগুলোর ব্যাপারে আরো একটু কঠোর হবেন, কারণ আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু ও, আমাদের বরাক উপত্যকার প্রফিটে কোনো কাজ হচ্ছে না, কারণ এগুলো সব যাচ্ছে বাইরে আর নিজেদের পেটগুলো ভরছে। মানে আমরা বরাক উপত্যকার সন্তান পেয়ে আজকের দিনে কতটুকু মানে লাভান্বিত বলা যায়? একজন মন্ত্রী পেয়েছি আমরা বরাক উপত্যকা থেকে। না, লাভান্বিত তো বলতে কি, বরাক উপত্যকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী হয়েছে। আমরা এখন তো ইদানিং দেখছি, কিন্তু আগে তো সব সময় 2-3 জন মন্ত্রী থাকতো। আগে 15 জন অ্যাসেম্বলিতে ছিল, এখন 13 জন হয়ে গেছে, আরো কমে গেছে। তো সেই হিসেবে লাভান্বিত তো খুব একটা এখন অব্দি কোনো স্টেপ বা সে ধরনের কিছু দেখতে পাইনি। দেখা যাক আগে যদি কিছু করেন উনি, তবে বিশ্বাস রাখি করবেন, করাটা উচিত বলে আমি মনে করি, কারণ দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা যদি পালন করেন তাহলে ভালো। প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হন সদ্য, এবং এই সুবাদে শোনা যাচ্ছে যে ভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট হোক বা বিভিন্ন পদ রদবদল হতে পারে সম্ভাবনা। তো যদি আপনাকে আবার এই ডিস্ট্রিক্ট কংগ্রেসে কোনো ধরনের পদ দেওয়া হয়, গুরু দায়িত্ব দেওয়া হয়, তো সেটা কতটুকু আপনি মানবেন বা এই ব্যাপারে আপনি? দেখুন, আমরা যারা কংগ্রেস করি বা আমরা যারা কংগ্রেস করে আসছি এবং চিরজীবন যে প্রিন্সিপাল বা আদর্শে বিশ্বাস করে আসছি, সেই আদর্শের দিকে তাকিয়ে আমরা পট করে চেঞ্জ নিজেদেরকে তো করতে পারবোই না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দায়িত্ব, দায়িত্ব সবসময় আছে, এখনো আছে। দল সবসময় তার ক্যাডারদের দেখে আসছে এবং ক্যাডাররাও দলের জন্য কাজ করে আসছে। এবং প্রিন্সিপাল হচ্ছে আজকের দিনে সবচাইতে বড় কথা, যে কারণ বিভিন্ন দল সংগঠন প্রত্যেক ক্ষেত্রেই আজকের দিনে আদর্শ প্রিন্সিপালস নিয়ে কাজ খুব কম হচ্ছে প্রত্যেক দলেই, হুম, 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 টু বি ভেরি অনেস্ট। হুম, হুম। তো সেই জায়গা থেকে আমি মনে করি প্রত্যেক দলের ক্যাডার তার দলের জন্য, তার দল যে দায়িত্বই তাকে দিক, সেই দায়িত্ব যেন সে তার সাধ্যমতে দলের জন্য, মানুষের জন্য কাজ করে যায়, সেটাই মূল কথা। আর দল যখন চাইবে, দল যখন আপনাকে দায়িত্ব দিবে, আপনি নিশ্চয়ই করবেন। আর দলের দায়িত্ব না থাকলেও দলের হয়ে প্রচার করা, দলের কথা বলা, দলের ভাবমূর্তি ঠিক রাখা, দলের উদ্দেশ্য, দলের প্রিন্সিপালস, এইগুলো আপনার দৈনন্দিন জীবনেও আপনি সবার সঙ্গে শেয়ার করুন অটোমেটিক্যালি। কারণ আজকে কংগ্রেস দল 128-30 বছরের দল ভারতবর্ষে, স্বাধীনতা কংগ্রেসের দ্বারা এসছে। তো সেখানে আমার নতুন করে কিছু বোঝাবার নেই। তো পিপল নো। এইবার যে অবস্থায় বর্তমানের সরকার, যে মাথার উপর যে কি বলবো, সে কাইন্ড অফ ইলিউশন তৈরি করে নতুন প্রজন্মকে যেভাবে ঘোরাতে চাইছে, ইট ওন্ট টেক মাচ টাইম যে আবার সব কিন্তু, কারণ এভরিথিং হ্যাজ গট এ টাইম, সব কিছুর একটা সময় থাকে। চেঞ্জ উইল অটোমেটিক্যালি কাম, কোনো জিনিস চেঞ্জ ছাড়া কিছু হয় না। তো চেঞ্জ অটোমেটিক আসছে, আমরাও দেখতে পাচ্ছি। আজকের দিনে নতুন সভাপতি হয়েছে, আমরাও দেখছি বিভিন্ন দিকে আওয়াজ উঠছে। আসামের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ ত্বরান্বিত হচ্ছে, সবার ভিতরে একটা নতুন অনুপ্রেরণা এসছে, সবাই উজ্জীবিত। এবং আগামী 2026-এ আমরা ভালো ফল আশা করি। আসামের জনগণ তাকিয়ে আছে। বর্তমান সভাপতি হচ্ছেন অভিজিৎ পাল মহাশয়, তার আগে আপনি ছিলেন বোধহয়। হুম। তো এখন যদি রদবদলের পর যদি আপনাকে এই দায়িত্ব যদি আবার দেওয়া হয়, তো আপনি কি সেটা মানে মেনে নেবেন বা দেখুন, কতটুকু? ওই যে বললাম আপনাকে, দল যখন যাকে যে দায়িত্ব দিবে সেটা পালন করাই তার কর্ম মানে হয়ে থাকে। আপনার মধ্যে থেকে এটাই বুঝতে পারছি, যদি আপনাকে দেওয়া হয় আপনি অবশ্যই গ্রহণ করবেন, সেটাই। অবশ্য গ্রহণ আর না গ্রহণের প্রশ্নই না, আচ্ছা, দল যে দায়িত্বই দিক সেটাই সেটাই। আপনাকে,
আমি সেটাই বলছি, দল যদি আপনাকে প্রেসিডেন্টের এই যে দায়িত্ব যদি আবারও দেয়, আপনি সেটা গ্রহণ করবেন, যেটা আপনার কথা থেকে বুঝতে পারলাম, এটাই তো। আসলে কি দেখুন, বর্তমান সময়ে যে অবস্থানে আছে, এই অবস্থানে দল যদি চায় যে বা দলের যারা রয়েছে দায়িত্বে, তারা যাকেই দেবে, আমাদের একজন নর্মাল অ্যাক্টিভ কংগ্রেসি হিসেবে আমার যেটা মনে হয়, যাকেই দেবেন আমরা তার হয়ে কাজ করারও আমরা সেই জায়গাটা বা মনের ভেতরটা রাখি। সেটাই আমাদের মেন দায়িত্ব। তো এবার বলতে চাই, আমরা দেরি না মানে দেরি করব না, লাস্ট এক দুটা প্রশ্ন আপনার কাছে করবো আমরা, সেটা উত্তর যথাযথ পাবো বলে আশা করি। ওটা হচ্ছে 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আপনাকে আমরা দেখতে পেয়েছিলাম কংগ্রেস দলের হয়ে। তো আগামী বিধানসভা ইলেকশন হচ্ছে 2026, আর বেশি দূর নয়। তো আমরা কি আবার এই শিলচরের জনগণ কি আপনাকে আবারও দেখতে পাবে প্রার্থিত্ব? এখনো অনেক দেরি আছে, কিন্তু কাজ করে যেতে হবে মানুষের জন্য, সেটাই মূল উদ্দেশ্য। কাজ করতে থাকুন, দেখুন সময় কি বলে। বর্তমান অব্দি কোনো প্ল্যানিং? বর্তমানে কোনো প্ল্যানিং, দেখুন, দিস আর নট প্ল্যানিংস। এটা আপনার যদি কাজ করার ইচ্ছে থাকে না, আপনি ওই সেই আপনার কি বলে, দলের টিকিট না পেলেও আপনি কাজ করবেন। এটা হচ্ছে মূল কথা। এবার আপনার সাধ্য মতে আপনি কাজ করবেন। এবার ওইটা পাওয়া বা না পাওয়া বা আপনার জেতা না জেতা, দিস কামস আফটারওয়ার্ডস। কারণ আমি মনে করি যে যে যেখানে আছে, আমি একটা খুব ভালো কথা আমার, মানে আমি সবসময় মনে করি বা সবসময় মনে রাখি আর কি। মাদার টেরেসা একটা ইন্টারভিউতে বলেছিলেন, আচ্ছা। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস কনফারেন্সে, যে মাদার, আপনার তো কিছু নেই, আপনি কি করে এত এত কাজ করলেন জীবনে? তো মাদার যখন বলেছিলেন যে আমি দেখো, আমি যেখানে গেছি না, যেখানেই গেছি, এনিওয়্যার, আমি ওখানে ওই মুহূর্তে আমার কাছে যা ছিল, যা আমার সাধ্যর মতো আমি পেরেছি, আমি ততটুকুই করেছি। তো সেই যে কথাটা, যে প্রত্যেকটা মানুষই প্রত্যেকের সাধ্য মতে প্রত্যেক জায়গায় তার নিজের কিছু ক্ষমতা থাকে, সেই ক্ষমতায় সে কিছু করতে পারে। তো সেই যে করার উদ্দেশ্য, সেই মানুষ সেবার যে করার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রথম, এবং সেটাই সবার ভিতর থাকাটা দরকার আমি মনে করি। আমাদের মানে আসল কথাটা ছিল, যেহেতু আমরা 2021-এ দেখেছিলাম নির্বাচনীতে প্রতিদ্বন্দ্বিতায়, 2026-এ আপনাকে দেখা যাবে কিনা? আজকে যখন শিলচর ফ্লাড গেছিল 2022-তে, ফ্লাডের সময় কাজ করেছি। আই ওয়াজ নট দ্য উইনিং ক্যান্ডিডেট আফটার দ্যাট। এরকম অনেক, মানে অনেক ইনস্টেন্স আছে এগুলো। দিস থিংস ইউ, মানে তুমি এটা যদি, আমি মনে করি যে এগুলা বলার কিছু না। কিছুদিন আগে আমাদের এখানে চিরুকান্দিতে সরি, এই কি বলে, চেঙ্কুরি রোডে এখানে একটা আগুন লেগেছিল। যাই হোক, তো যে কোনো একটা জিনিস আমার কাছে এসেছিল, করেছি। তো এটা এটা আমি এই এই জিনিসটা যদি বলে দিই আমি, তো এগুলো জিনিস, হেল্পিং আদার্স এন্ড টেলিং এভরিবডি দ্যাট আই হ্যাভ ডান দিস থিং, এটা ভালো না। দিস শুড নট বি দ্য ওয়ে। কিন্তু আজকের দিনে মিডিয়ার যোগ, সবাই যে যা করে, যদি ওই ফটোটা ওঠার সময় ওদিকটাই তাকায়, কি দিচ্ছি কাকে দিচ্ছি, তো এই যে মানে এটা আর কি। তো ইচ্ছে থাকলে এমনি কাজ করা যায়। সেটার জন্য আপনি ওই ওই যে মানুষের সেবায় আসবো বা আসার জন্য আমি করছি, ইটস নট দ্যাট। এটা আপনার ভেতরে থাকে, প্রত্যেকের ভেতরেই আছে, যার যার সাধ্য মতো থাকে, সাধ্য মতো করে। তো আপনার কথাটা বুঝতে পারলাম যে জনসেবা আপনি এমনিতে করে যাচ্ছেন, যেটা করছেন করছেন জনসেবা, কাউকে দেখানোর উচিত নয় বা দরকার নেই সেটা আপনার হিসাবে। হুম। তো আমাদের আবারও বলছি, 2026-এ আপনাকে দেখা যাবে কি না? না, এটা দেখুন সরাসরি এভাবে হয় না, এগুলো প্রশ্ন সরাসরি হয় না। কারণ কারোর ভেতর ইচ্ছে থাকে, কারোর ভিতর ইচ্ছে না থাকলেও এসে যায়, কারোর ভিতর এরকম হয় প্রেসারে থাকে। তো সময় কথা বলবে, সেটা সঠিক উত্তর এই মুহূর্তে আপনাকে আমি দিতে পারবো। মানে এখনো অবধি কোনো কিছু নেই, যদি ভবিষ্যতে? লেটস সি।
লাস্ট যেটা আমি আর বলতে চাই, যেহেতু বলেছিলাম দুই একটা প্রশ্ন, আমার সর্বোপরি প্রশ্ন থাকবে, যেহেতু আপনি আগে এক্স এক্স প্রাক্তন পৌরপতি ছিলেন এবং আমাদের ডক্টর শর্মা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শিলচরকে কর্পোরেশন, আপগ্রেডেড টু কর্পোরেশন করা হবে। যদি করা হয় তাহলে কি এখানেও আপনাকে মানে দেখার কোনো, না, তখন তো না, মেয়র আমার হয়ে কোনো যাবে। চিন্তাই নেই যে শিলচরের কাউন্সিলর ইলেকশনে দাঁড়াবার বা সেই ধরনের পার্টিসিপেট করার। আর অলরেডি কর্পোরেশনের জন্য যে কমিশনার আসার কথা অলরেডি এসে গেছেন আমাদের মিউনিসিপাল বোর্ডের সাইনবোর্ড বোর্ড থেকে, অলরেডি কর্পোরেশন লেখা হয়ে গেছে। কিন্তু একটাই বিষয়, যেটা যে কর্পোরেশন করতে গিয়ে যে অবস্থানে শিলচর আজকের দিনে দাঁড়িয়েছে, যে কর্পোরেশনে খালি নাম লিখলে তো হবে না, হুম। তার আপগ্রেডেশনটা খুব জরুরি। তো সেই আপগ্রেডেশনটা কিন্তু একদমই হয়নি। আজকের দিনে মিউনিসিপাল বোর্ডের আন্ডারেও বিলপাড়ের মতো যে ওয়ার্ড, এই ওয়ার্ডে আজকের দিনেও পানীয় জল নেই, নোংরা পানীয় জল আসছে। আরবান যে এরিয়া, যেটা পুরনো 13 নম্বর, 14 নম্বর, 16 নম্বর ওয়ার্ড, সেখানে আজ 7 দিন ধরে জল নেই। কর্পোরেশন এরিয়া তো অনেক বিস্তার, অনেক বড় হয়েছে, সেখানে লাইট তো দূরের কথা। অনেক জায়গার মানে এটা আরো হচপচ ওয়েতে হচ্ছে। এটাকে আরো রিফাইন্ড করে যদি করতো তাহলে আরো ভালো হতো, এতে মানুষের জন্য ভালো হতো। এটাকে কর্পোরেশন খালি সাইনবোর্ড লিখলে তো হবে না, আমি কর্পোরেশন লিখে দিলাম আর হয়ে গেল, তা তো না। এটাকে আরো কনফাইন্ড ওয়েতে আরো চিন্তা করে জিনিসগুলোকে রেডি করে তারপর যদি করতো, দেন ইট উড হ্যাভ বিন মাচ মোর বেটার। দেখা বলছে লাইট নেই, বিদ্যুৎ নেই, মানে বিদ্যুৎ নেই, জলের সাপ্লাই বিদ্যুৎ, ওয়াটার। শুধু বিদ্যুৎ না, জল যেগুলো আসছে সেগুলো খাওয়ার অবস্থাতে, স্নান করার অবস্থাতে। ড্রাইভার কার বলতে পারেন? অবভিয়াসলি শিলচর মিউনিসিপাল বোর্ডে, অবভিয়াসলি বর্তমান যারা আছেন সরকারে, ইটস অবভিয়াস। কারণ সরকার যারা থাকেন তারাই তো বোর্ড চালান। আজকে যে এক্সিকিউটিভ অফিসার আসবেন, ওনারাই তো ঠিক করে পাঠাবেন। আজকে কমিশনার এসছে, তারপর জয়েন্ট ডিরেক্টর আসবে, দুজন এক্সিকিউটিভ অফিসার আসবে, তো দায়ভার তো নিতে হবে। আমি করব আর দায়ভার নেব না, বা করব না দায়ভারও নেব না, সেটা তো হবে না। মানে এই ক্ষেত্রে কি সরকার বিফল? অবভিয়াসলি বিফোর, 100% বিফোর। তাহলে এই ছিল আজকে আমাদের তমালকান্তি বণিক মহাশয়ের সাথে কথোপকথন, এবং এখান থেকে আমরা নানা প্রশ্নের উত্তর পেলাম, এবং ওনাকেও ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আবারও আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকেও ধন্যবাদ।